Okay, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। Our today topics is website structure অথবা ওয়েবসাইটের গঠন. This is not the classification of website. It is just the structure of a website. So প্রথমে জানতে হবে যে আমাদের ওয়েবসাইটের গঠন বলতে আমরা কি বুঝি। যেমন আমি যদি বলি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্ন ভাবে গঠন করেছেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন শারীরিক বৈশিষ্ট্য দিয়ে তাকে গঠন করেছেন। যেমন ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান অধিকাংশই সাদা বা একটু তারা হাইটে একটু লম্বা হয় আমাদের থেকে। আবার আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আমরা আছি, আমাদের গায়ের রং কিছুটা হালকা শ্যামলা হয়, অনেক সময় কালো হয়। তো প্রশ্ন হচ্ছে আমাদের এই যে গঠন বা স্ট্রাকচার আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মানুষগুলা বা শীত প্রধান দেশের মানুষগুলার গঠনগুলা সবগুলাই ভিন্ন ভিন্ন হয়। তো ম্যান হিসেবে সবাই কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, কিন্তু তার বাহ্যিক বৈশিষ্ট্য সেটা তার ভৌগোলিক পরিবেশের উপরে ডিপেন্ড করে তার গঠনগুলা ভিন্ন হয়। তো প্রশ্ন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট যখন কল্পনা করব, তখন আমাদের ওয়েবসাইটের এই গঠন বা বৈশিষ্ট্যগুলো ডিপেন্ড করবে আমরা আসলে কোন পারপাজে বা কোন উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইটটা তৈরি করছি ঠিক তার উপরে। যেমন আমি যদি বলি যে একটা এডুকেশনাল ওয়েবসাইট, তার যে স্ট্রাকচার বা তার যে টোটাল হোম পেজের যে গঠন বা স্ট্রাকচার, হোম পেজের সাথে অন্যান্য পেজের যে লিঙ্ক আপ। আবার আমি যদি বলি যে একটা কমার্শিয়াল একটা ওয়েবসাইট যেমন facebook.com, তাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচার। আবার আমি যদি বলি কোনো সংস্থা যেমন জাতিসংঘ, ইউএন এর যে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচার। আবার আমি যদি বলি কোনো স্পোর্টস ওয়েবসাইট, ESPN, Cricinfo or ClickBuzz. So different website represents the different documents and different informations, and so that the website have to classify it in different structure. অর্থাৎ ওয়েবসাইটের যেমন ভাবে তার বিভিন্ন ডকুমেন্টস গুলো ভিন্ন ভিন্ন, সিমিলারলি ওয়েবসাইটের কাজগুলোও ভিন্ন ভিন্ন। অর্থাৎ ওয়েবসাইটের কাজ বলতে বোঝাচ্ছি যে ইউজারের কাছে ওয়েবসাইট যেটা রিপ্রেজেন্ট করবে, যেটা শো করবে, ঠিক সেটাও ভিন্ন ভিন্ন। সো আমরা একটা ওয়েবসাইট মানে কোন কোন দৃষ্টিকোণ থেকে আমরা একটা ওয়েবসাইটের গঠনগুলা আমরা ভাগ করতে পারি। সো আমার আজকের টপিকসের লার্নিং আউটকামটা বুঝতে পারছো যে কিভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার আমরা ডিফাইন করি বা আমরা সংজ্ঞায়িত করি। যে অবকাঠামোতে কোন একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় তাকে ওয়েবসাইটের স্ট্রাকচার বলে বা ওয়েবসাইটের কাঠামো বলে। আমি ডেফিনিশনটা লিখে দিচ্ছি, লিখে নাও। লিখে নিবা হচ্ছে যে অবকাঠামোতে কোন ওয়েবসাইট ডিজাইন করা হয় তাকে ওয়েবসাইটের স্ট্রাকচার বলে বা ওয়েবসাইটের কাঠামো বলে। আচ্ছা, আমার লেখা দেখতে পাচ্ছ কিনা? ওয়েবসাইটের কাঠামো আগে লিখে নাও, ওয়েবসাইটের কাঠামো। স্যার এটা তো ডেফিনেশন লিখবো না? হ্যাঁ, শুধু ডেফিনেশন এখন লিখো। যে অবকাঠামোতে কোনো ওয়েবসাইট ডিজাইন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। আচ্ছা, কি লিখেছো একটু বলো। স্যার আরেকবার একটু বলবেন স্যার? প্রথমে আসি ওয়েবসাইটের কাঠামো কাকে বলে, তাই না? আমরা আজকে পড়ছি ওয়েবসাইটের কি বলতো,
ওয়েবসাইটের গঠন কাঠামো। ওয়েবসাইটের কাঠামো। আমরা গতকাল পড়েছিলাম ওয়েবসাইটের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ ওয়েবসাইট, ঠিক আছে? আমরা সেখানে বলেছিলাম স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। আজকে আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো। তো ডেফিনেশনটা লিখে নাও। যে অবকাঠামোতে, কি লিখবা? যে অবকাঠামোতে, হ্যাঁ লিখো, যে অবকাঠামোতে কোনো ওয়েবসাইট ডিজাইন করা হয়, যে অবকাঠামোতে কোনো ওয়েবসাইট ডিজাইন করা হয়, তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। সংজ্ঞাটা হচ্ছে, যে অবকাঠামোতে কোনো ওয়েবসাইটের ডিজাইন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। সো আমরা এখানে যেটা বোঝাতে চেয়েছি যে ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো হচ্ছে, এটা মূলত একটা আউটপুট ফ্রেম বা একটা আউটপুট স্ট্রাকচার, যে ফ্রেমের মধ্যে মূলত কাজগুলি করানো হয়। তাহলে এখানে মূলত এটা বোঝানো হয়েছে, এটা একটা ফ্রেম বা একটা স্ট্রাকচার। ওকে, এখন কি দেখতে পাচ্ছ সম্পূর্ণ লেখাটা? জি স্যার। যে অবকাঠামোতে কোনো ওয়েবসাইট ডিজাইন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। বিষয়টা হচ্ছে এমন যে, মনে করো একটা ভাস্কর্য তৈরি হবে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি হবে। তো এটার আমি একটা ফ্রেম তৈরি করব। সো ফ্রেমটা আসলে আমি কিভাবে তৈরি করব? আমি ফ্রেম কি ব্রোঞ্জের ফ্রেম তৈরি করব, বা আমি ফ্রেম কি স্টিল লিড দিয়ে তৈরি করব, বা আমি কাঠামোটা কি হচ্ছে অন্য কোনো ধাতব কোনো বস্তু দিয়ে তৈরি করব, যেটাকে বলতে আমরা কোনো মানে মেটালিক সাবস্টেন্স। আবার এমনও হতে পারে অনেক সময় বাঁশ টাস দিয়ে অনেকে কিন্তু অনেক মানে অস্থায়ী ভাবে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে। যেমন আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দুদের যখন পূজা পার্বণ হয়, তারা দেখবা মূর্তিগুলা তৈরি করার জন্য বাঁশ ব্যবহার করে। সেই মূর্তির কাঠামোটা হচ্ছে ঠিক বাঁশের স্ট্রাকচার যেমন হবে, ঠিক তার উপরে কাদা মাটি বা অন্য কোনো উপকরণ এমন ভাবে তারা মানে সেই বাঁশের উপরে এমন ভাবে প্রলেপ দেবে যেন ঠিক অবয়বটা বা বাহ্যিক গঠনটা ঠিক সেভাবে ফুটে ওঠে। এবং দেখবা যে পূজা পার্বণ শেষ হওয়ার পরে তারা তাদের মূর্তিগুলা হচ্ছে নদীতে অথবা পুকুরে অথবা যে কোনো ডোবায় ওটা ফেলে দেয়, বা ওটা ডুবিয়ে ফেললে যেন ওটা নষ্ট হয়ে যায়। সো এখন আমার এইগুলো কথাগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা, জাস্ট এগুলো তোমার বোঝানোর জন্যই বলা। সেটা হচ্ছে যে কাঠামো বা ফ্রেম যেটা আছে, যেমন আমার একটা ছবি আছে, ধরে নাও আমি আমার ছবিটা আমি একটা ফ্রেমের ভিতরে বাধাই করে রাখবো। তো ফ্রেমটা কেমন হবে? ফ্রেমটা কি রেক্ট্যাঙ্গুলার শেপ হবে, না ফ্রেমটা কি সার্কুলার শেপ হবে, না এই ফ্রেমটা আসলে আমি কিভাবে ডিজাইন করব? আমি ফ্রেম কি কাঠের ডিজাইন করব, বা আমি ককশিটের কোনো ফ্রেম ডিজাইন করব? সো এই যে বিষয়গুলা, অর্থাৎ কাঠামোটা হচ্ছে মূলত ওয়েবসাইটের একটা নির্দিষ্ট লিঙ্ক আপ কন্টেন্টের পেজ সমূহের মধ্যে একটা সংযোগ স্থাপন করা, অর্থাৎ হোম পেজের সাথে অন্যান্য পেজের কিভাবে সংযোগ হচ্ছে, এই সংযোগ কৌশলের উপরে ভিত্তি করে মূলত আমরা কাঠামোটাকে ডিফাইন করে থাকি। এখানে বলা হচ্ছে, যে অবকাঠামোতে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। তাহলে কাঠামো বা ফ্রেম এটা মূলত হলো ডিজাইনের সাথে সম্পর্কিত। আমি ঠিক কিভাবে ডিজাইনটা করছি, ঠিক তার উপরে ভিত্তি করে, আমার ডিজাইনের উপরে ভিত্তি করে আমাদের কাঠামোটাকে
ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করতে হবে। সো আমরা আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী যে সংজ্ঞাটা লিখলাম, এরপরে আমরা লিখব যে ওয়েবসাইটের কাঠামো কত প্রকার। ওয়েবসাইটের কাঠামো মূলত লিখো 3 প্রকার। আমার লেখা দেখতে পাচ্ছ কি? সরি, 4 প্রকার। জি স্যার। আচ্ছা, লিখো ওয়েবসাইটের কাঠামো 4 প্রকার। ওয়েবসাইটের কাঠামো 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। পরীক্ষাতে এমসিকিউ আসবে। ওয়েবসাইটের কাঠামো 4 প্রকার। ওকে, তাহলে 1 নাম্বার লিখে নাও। 1 নাম্বার কাঠামোর নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। 1 নাম্বার নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। আচ্ছা, 2 নাম্বারটা লিখে নাও। ট্রি অবলিক মেনু অবলিক হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল কাঠামো। বানানটা একটু দেখে নিও। হ্যাঁ, ট্রি মেনু বা হায়ারার্কিক্যাল কাঠামো। 3 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক অবলিক ওয়েব লিঙ্ক। নেটওয়ার্ক অবলিক ওয়েব লিঙ্ক কাঠামো। ওয়েব লিঙ্ক বানানটা ভুল গেছে, ঠিক করে নাও। ওয়েব লিঙ্ক, প্রথম থেকে লিখতে হবে। ওয়েব দেন লিঙ্ক, ওয়েব লিঙ্ক কাঠামো। আচ্ছা, আর নাম্বার 4 লিখো হাইব্রিড কাঠামো। আচ্ছা, এখন দেখো লেখাটা মনে হয় স্পষ্ট দেখতে পাচ্ছ। লিনিয়ার কাঠামো, দেন ট্রি মেনু, অথবা এগুলো সব অবলিক দিয়ে লিখে নাও, কারণ ট্রি কাঠামোকে অনেক সময় মেনু কাঠামো বলা হয়, অথবা এটাকে তোমার হায়ারার্কিক্যাল কাঠামো বলা হয়। এগুলো অবলিক দিয়ে লিখে নাও। তাহলে আমাদের 1 নাম্বার কাঠামোর নাম কি? স্যার লিনিয়ার কাঠামো। 2 নাম্বার কাঠামোর নাম কি? স্যার ট্রি বা মেনু বা হায়ারার্কিক্যাল কাঠামো। আচ্ছা, এরপরে 3 নাম্বারটার নাম কি? স্যার নেটওয়ার্ক অবলিক ওয়েব লিঙ্ক কাঠামো। 4 নাম্বারটার নাম কি? হাইব্রিড কাঠামো। গুড। এখন আমরা 1 নাম্বারটা শুরু করি। আমাদের এখন টপিক হচ্ছে লিনিয়ার কাঠামো। ওকে, পেস্ট করে দিলাম। এখন লিখো লিনিয়ার কাঠামো। আচ্ছা, বড় করে লিখে দিয়েছি, দেখতে সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে লিনিয়ার কাঠামোটা আসলে দেখতে কেমন, বা এটা আসলে কিভাবে আমরা ডেফিনেশন দিতে পারি যে কোনটা আমাদের লিনিয়ার কাঠামো। ঠিক আছে, তো সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞাটা লিখো এমন যে কাঠামোতে পেজগুলো পরপর ভিজিট করার প্রয়োজন হয় এবং একটির পরে আরেকটা পেজের সংযোগ স্থাপন থাকে, সে কাঠামোতে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, লিখে নাও। হ্যাঁ, যে কাঠামোতে ওয়েব পেজ সমূহ, আমরা তো মূলত ওয়েব পেজে সংযোগ করবো, রাইট?
যে কাঠামোতে ওয়েব পেজ সমূহ একটির পর অপরটি ভিজিট করা। এখানে কিন্তু একটা বিষয় লিখবা ভিজিট করা, অপরটি বা দেখা। তো আমরা ওয়েবসাইট দেখার ক্ষেত্রে সব থেকে ভালো ওয়ার্ড হচ্ছে ভিজিট করা। যে কাঠামোতে ওয়েব পেজ সমূহ একটি পরে অপরটি ভিজিট করার প্রয়োজন হয়, তাকে লিনিয়ার কাঠামো বলে। আচ্ছা, এই কাঠামোতে পেজ সমূহ বিভিন্ন নাম্বারের মাধ্যমে ফরওয়ার্ড স্পেস ব্যাকওয়ার্ড স্পেস নেক্সট স্পেস প্রিভিয়াস নেক্সট ফার্স্ট কমা লাস্ট পেজ ইত্যাদির মাধ্যমে সংযুক্ত থাকে। আমি একটু জুম করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি লেখাটা যেন বোঝা যায়। তাহলে আমরা যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে লিনিয়ার কাঠামোতে পেজগুলা কি থাকবে, পেজগুলা সাধারণত ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, নেক্সট, প্রিভিয়াস এরকম নাম্বার দিয়ে যুক্ত থাকবে। ঠিক আছে, অনেক ওয়েবসাইট আমরা ভিজিট করি যেখানে দেখবা পেজের নাম্বারিং থাকে, যে এই নাম্বারিং এর মাধ্যমে সাধারণত পেজগুলো আমরা দেখি বা আমরা ভিজিট করি। তো সেক্ষেত্রে নাম্বারিং যুক্ত যে পেজগুলো আছে এই পেজকে বলা হয় তোমার লিনিয়ার কাঠামো পেজ। তো আমি যদি সরাসরি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখো আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি যেখানে পেজের নাম্বারিং দেওয়া আছে। তো সব থেকে কমন ওয়েবসাইট আমি সবাইকে এক্সাম্পল দিই, যেমন ধরে নাও আমি একটা ওয়েবসাইটে গেলাম, আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ এখানে পেজগুলো বিভিন্ন যে আপনার যে অনলাইন যে নিউজ পেপার গুলার যে ওয়েবসাইট গুলো এগুলা হচ্ছে লিনিয়ার কাঠামো না, মানে এগুলাতে তো যে বিভিন্ন পেজ থাকে যে ওইটাতে ক্লিক করলে পরের স্লাইড গুলাতে যায়, যে এক একটা নিউজ যে পাওয়া যায় আর কি, আলাদা আলাদা আর্টিকেল করা থাকে। হ্যাঁ হতে পারে। এখানে দেখো নাম্বারিং করা আছে না, পেজের 1, পেজ 2, পেজ 3, পেজ 4 দেখতে পাচ্ছ কি? জি স্যার। তাহলে এখানে পেজগুলাই যে পরপর নাম্বারিং করা আছে, তাহলে আমি ক্লিক করতে হবে, নেক্সট পেজে ক্লিক করতে হবে,
নেক্সটে ক্লিক করতে হবে। অর্থাৎ মূলত হচ্ছে হোম পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক আপটা থাকে। তো যদি আমি বলি যে আমাদের আদমদী কলেজের যে ওয়েবসাইটটা আছে সেটাও কিন্তু তোমার হোম পেজের সাথে একটা লিঙ্ক আপ কন্টেন্ট তৈরি করা আছে। দেখো যদি আদমদী কলেজের ওয়েবসাইট ভিজিট করে দেখো সেখানে দেখবা তোমার প্রথম যেটা আছে, প্রথম যে হোম পেজটি আছে সেই হোম পেজের সাথে অন্যান্য পেজের তোমার লিনিয়ার কন্টেন্ট হিসেবে দেখানো আছে। এটা কখনো লক্ষ্য করছে কিনা আমি আমার সব ছাত্রদেরকে বলি, যখন আমি ওয়েবসাইটের কাঠামোটা ব্যাখ্যা করি তখন আমি প্রথমেই বলি যে তোমাদের লিনিয়ার কাঠামো শিখতে হলে আদমদী কলেজের প্রথম হোম পেজের সাথে দেখতে হবে যে আমাদের এটা কোন স্ট্রাকচার ফলো করে। আসলে আমাদের ক্যান্টনমেন্ট কলেজের, আদমদী ক্যান্টনমেন্ট কলেজের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা মূলত হাইব্রিড স্ট্রাকচার। সো এটা হাইব্রিড স্ট্রাকচার এর কারণগুলা ঠিক ধীরে ধীরে বুঝতে পারবা যে কেন এটা হাইব্রিড স্ট্রাকচার। প্রথমে আমি একটা হাইব্রিড স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র পার্টিকুলার একটা মাত্র অংশ, সেটা হলো লিনিয়ার কাঠামো, সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। তো আমি এখন আমাদের যে ওয়েবসাইটটা ওপেন করে আছি সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের আদমদী ক্যান্টনমেন্ট কলেজের একটা ওয়েবসাইট এবং যার ডোমেইন নেমটা হচ্ছে এসিসি, এটা হলো ডোমেইন নেম, আর টাইপটা হচ্ছে এডু, আর .bd হচ্ছে কান্ট্রি ডোমেইন। সো আমরা যখন ওয়েবসাইটটা ওপেন করলাম ঠিক নিচের দিকে চলে আসি। তো নিচের দিকে আসার ঠিক পরে একদম লাস্টের দিকে একটা বিষয় লক্ষ্য করো, এখানে পেজের নাম্বারিং দেখো দেওয়া আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এর অর্থ হচ্ছে আমরা যে বর্তমানে 1 নাম্বার পেজে আছি এটা হোম পেজ। আমি যদি 2-এ ক্লিক করি তাহলে আমাদের সেকেন্ড পেজে যাবে। আমি যদি নেক্সটে ক্লিক করি নেক্সট পেজে আসবে, বা আমি যে কোনো পেজের নাম্বারিং করলে নাম্বারিং পেজে সাধারণত এটা আমার কন্টেন্টটা শো করবে। এর অর্থ হচ্ছে পেজগুলা একটার সাথে আরেকটা লিঙ্ক আপ আছে বিভিন্ন পর্যায়ক্রমে, একটা সিরিয়ালি বা একটা সরল রৈখিক ভাবে, যে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ আছে। যেমন আমি এখানে দেখো যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু পেজগুলা পর্যায়ক্রমে দেখো নেক্সট 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 নেক্সট, আর উপরের যে কালো অংশ যেটা দেখাচ্ছে এটা হলো পৃষ্ঠা উল্টাচ্ছে। আমরা যেমন ভাবে বইয়ের পৃষ্ঠা উল্টায়, তাই না? বইয়ের পৃষ্ঠা উল্টানোর সময় পৃষ্ঠা ভাঁজ করতে হয়, অর্থাৎ একটা পেজের পরে আরেকটা পেজ। আবার অনেকে ইচ্ছা করলে 4-5 পৃষ্ঠা পরে একবারে উল্টাইতে পারে, অর্থাৎ সবগুলা পৃষ্ঠা একবারে ধরে উল্টাইতে পারে। তাহলে এখানে পেজগুলা পর পর কানেক্টেড থাকবে, একটা সিরিয়ালি কানেক্টেড থাকবে। তবে একটা স্ট্রাকচার কখন লিনিয়ার এটা বোঝার উপায়টা হচ্ছে যখন আমরা দেখবো যে পেজগুলা একটার পরে আরেকটা কানেক্টেড থাকবে, তখন তাকে বলা হবে লিনিয়ার কাঠামো। কি বলা হবে? লিনিয়ার কাঠামো। তাহলে আমরা লিনিয়ার কাঠামো সেই ডেফিনেশনটা এখানে আমরা তো দিয়েছি। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি লিনিয়ার কাঠামোর জন্য একটা শেপ ডিজাইন করো, তো সেক্ষেত্রে আমাদের শেপটা কেমন হবে? আমরা যখন শেপটা ডিজাইন করব তখন আমাদের ঠিক লিনিয়ার বক্স তৈরি করতে হবে এবং সেটা লিনিয়ার ভাবেই চলমান থাকবে। কিভাবে দেখে নাও, আমি এখানে একটা লিনিয়ার বক্স তৈরি করি, টোটাল 4টা বক্স ডিজাইন করি, বা 5টা বক্স ডিজাইন করতে পারো। এক্সাক্ট হয়নি। আচ্ছা আমি একটু আমার উপরের লেখাটা উপরে দিয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে। এই লেখাটাকে আমি একটু উপরে দিয়ে দিই। ওকে, আমার পাশাপাশি আমি যে সফটওয়্যারের কাজগুলো করি এগুলো তোমরা শিখে নিও। আমি যে সব সফটওয়্যারে তোমার কাজগুলো করি এগুলো এই জন্য শিখবা ভবিষ্যতে তোমার জন্য কাজে লাগে, যে স্যার এটা আমার এভাবে পড়াতো। আমি যে সফটওয়্যার ব্যবহার করছি এটার নাম হলো জার্নাল সফটওয়্যার। জার্নাল সফটওয়্যারের মাধ্যমে সাধারণত অনলাইনে বিভিন্ন ধরনের কন্টেন্ট সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, লিনিয়ার কাঠামোর জন্য আমরা একটা বক্স তৈরি করি, এটা হচ্ছে আমাদের পেন দেওয়া আছে, এখন পেনটাকে ব্যবহার করে আমি 4টা বক্স ডিজাইন করে ফেলি।
তো কল্পনা করো এটা হচ্ছে আমার হোম পেজ, আর হোম পেজ, হোম পেজের সাথে অন্যান্য পেজের লিংক আপ থাকবে। আমাদের কিন্তু ডেফিনেশনে বলা হয়েছিল কি হোম পেজের সাথে অন্যান্য পেজের লিংক আপ থাকবে। সরি সার্কেল হয়ে গেল এটা। ওকে, বাঁকা হয়ে গেছে, সোজা করে নি। ওকে, সো দিস ইজ পেজ নাম্বার 1, আর এটাকে আমরা অনেক সময় বলি মেইন পেজ, বলতে পারো এমপি লিখতে পারো। এমপি মানে মেইন পেজ, আবার অনেকে এমপি এর বদলে লেখে এইচপি মানে হোম পেজ। তুমি যদি এখানে এইচপি লিখো সেটা হোম পেজ মিন করবে। অর্থাৎ হোম পেজের সাথে অন্যান্য পেজের এখন আমি লিংক আপ করে দিচ্ছি। যখন তুমি নেক্সট যাবা তখন এভাবে তোমাকে নেক্সটের দিকে অ্যারো সাইন দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল। দিস ইজ আওয়ার লাস্ট পেজ। আমি কল্পনা করছি আমার লিনিয়ার কাঠামোতে জাস্ট 4টা পেজ আছে, তো 4টা পেজের মধ্যে আমি লিংক আপটা কিভাবে করব ঠিক সেটাই আমি বোঝাচ্ছি। So this is page number 1, this is page number 1, this is page 1, page 2, page 3, page 4. This is আমাদের লাস্ট পেজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা ছাত্র তো এমনও হতে পারে যে স্যার আমি লাস্ট পেজ থেকে সরাসরি হোম পেজে আসবো, অর্থাৎ আমি মিডলের কোন পেজের ভায়া হয়ে আসবো না। অনেক সময় এমন হয় না যে আমি লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজে আসতে পারি, সেক্ষেত্রেও কিন্তু পসিবল। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমার লাস্টের পেজের সাথে একটা লিংক আপ কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে মনে করে একটা লিংক আপ সাইন দেখানোর পরে আমরা এখানে লিংক আপ কন্টেন্টটা তৈরি করব, বা লিংক আপ এর জন্য আমরা হাইপারলিংক যেটা বলি, আমাদের হাইপারলিংকের মাধ্যমে সবগুলো লিংক আপ করতে হয়। মনে রাখবা যে হাইপারলিংক ছাড়া লিংক আপ হবে না। ওকে, আমি ঠিক এখানে একটা লিংক আপ দিয়ে দিলাম। এর অর্থ হচ্ছে আমি সরাসরি লাস্ট পেজ থেকেও কিন্তু ফার্স্ট পেজে আসতে পারি, তাই না? ওকে, তাহলে এখন আমরা এই চিত্রের ক্যাপশন দিব, চিত্র লিনিয়ার কাঠামো। নাম দাও চিত্র, নাম কি হবে? লিনিয়ার কাঠামো। এটা কি সব বুঝতে পারছো তো লেখাটা? জি স্যার। স্যার এইচপি দিয়ে জানি কি বললেন স্যার আরেকবার? এইচপি মানে হচ্ছে হোম পেজ বা মেনু পেজ বা মেইন পেজ। এখানে এইচপি মানে হচ্ছে হোম পেজ। সাধারণত হোম পেজের সাথে লিংক আপ থাকে, ঠিক আছে? আমাদের আদমদি কলেজের যে পেজটা ছিল আমরা ওপেন করেছিলাম, সেটাও কিন্তু আমাদের হোম পেজ ছিল, তাই না? আর এই হোম পেজটা হবে আমাদের মেইন পেজ। তাহলে আমাদের লিনিয়ার কাঠামোটা হচ্ছে যে যখন আমরা একটা লিনিয়ার স্ট্রাকচার ডিজাইন করি, যেমন এটা বলেছিলাম একটা লিনিয়ার কাঠামো। এখানে পেজগুলা কি সব পরপর ডিজাইন করা আছে না? আছে কিনা? ওকে, এরপরে যে কাঠামোটা আছে, এরপরে কাঠামোটা আমরা পড়বো, সেটা হলো সেকেন্ড কাঠামোর নাম ছিল কি ট্রি মেনু বা হায়ারার্কিক্যাল। লিখে নাও ট্রি মেনু অবলিক হায়ারার্কিক্যাল কাঠামো। আমি এখান থেকে আমাদের সেকেন্ড কাঠামোর নামটা কপি করে নিচ্ছি, জাস্ট কপি করে আমি পরের পেজে বসিয়ে দিচ্ছি। ট্রি মেনু অবলিক হায়ারার্কিক্যাল লিখে নাও, ট্রি মেনু অবলিক হায়ারার্কিক্যাল কাঠামো।
ট্রি মেনু অবলিক হায়ারার্কিক্যাল কাঠামো। কালারটা আমি ব্লু করে দিই। দেখতে পাচ্ছ কি এখন লেখাটা? জি স্যার। আচ্ছা, এখন আসি আমাদের ট্রি কাঠামো কেমন হবে। আমি ট্রি কাঠামোর ডেফিনেশন দেওয়ার পূর্বে তোমাদের একটা বিষয় বলি, যে আমি ট্রি কাঠামোটা আগে এই পেজ থেকে একটু দেখিয়ে আসি। দেখো, আচ্ছা, এইটাতে এখানে ইমেজ দেখতে পাচ্ছ না? জি স্যার। এই ইমেজটা যদি ওয়ান কাইন্ড অফ ট্রি স্ট্রাকচার, ঠিক আছে? আমি যদি ইমেজটা এখানে পেস্ট আপ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওটা একটু ফোনটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম। আমি একটু পরে ফ্রি হয়ে ফোন দিই। আমি পরে ফ্রি হয়ে ফোন দিচ্ছি একটু। ওকে। ওকে, আচ্ছা, সবাই পেজ করে দিচ্ছি আমি। আচ্ছা, দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো ট্রি মেনু বা না স্যার। হায়ারার্কিক্যাল কাঠামো? ট্রি কাঠামোটা কি বলেছি আমি? ট্রি কাঠামোটা হচ্ছে যে হোম পেজের সাথে অন্যান্য পেজের তোমার পর্যায়ক্রমিক ব্রাঞ্চ নেট স্ট্রাকচার তৈরি হবে। এখানে যেমন তুমি দেখো, আমি আমার এখন যে পেজটা আছে এই পেজের প্রথম যে পেজটি আছে সেটা হলো হোম পেজ। তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে আমার হোম পেজ বা এটা হচ্ছে আমাদের মেইন পেজ। হোম পেজকে আমরা কি বলি বলতো? মেইন পেজ বলি, তাই না? এটা জি হচ্ছে স্যার। আমাদের মেইন পেজ। তো মেইন পেজের সাথে অন্যান্য পেজে দেখো তোমার শাখা বের হয়েছে, তাই না? এটা মনে করো হচ্ছে একটা কিং বা রাজা, রাজার হলো দুই ছেলে, সেই দুই ছেলে আবার পরবর্তী লেয়ারের জন্য কিং, অর্থাৎ এই দুইটার জন্য হলো কিং এই উপরেরটা। আমি যদি এখানে আরো পেজ বাড়াতে চাই, ধরো আমি এখানে আরো অনেকগুলো পেজ বাড়াই দিলাম, এখানে একটা, এখানে একটা, বা এখানে একটা। অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো করে আমি ব্রাঞ্চ তৈরি করতে পারি। আমি একাধিক ওয়েবের পেজের ব্রাঞ্চ তৈরি করতে পারি। প্রশ্ন হচ্ছে যে একটা লিঙ্কে ক্লিক করে আমি সেখান থেকে একাধিক ব্রাঞ্চ নেটওয়ার্ক বা ব্রাঞ্চ স্ট্রাকচার তৈরি করতে পারি। যেমন এখানে টোটাল লেয়ার আছে 3টা। বর্তমানে এটা দিস ইজ লেয়ার নাম্বার 1, দিস ইজ লেয়ার নাম্বার 2, লেয়ার নাম্বার 3, আর আমি যেটা ডিজাইন করছি আবার 3টা করে, এটা হচ্ছে লেয়ার নাম্বার 4। তাহলে ট্রি কাঠামোটা কেমন হবে? যে কাঠামোতে পেজ সমূহ বিভিন্ন লেয়ারে হোম পেজের সাথে পর্যায়ক্রমে সংযুক্ত থেকে একটা ওয়েব পেজ তৈরি করে, কমপ্লিট ওয়েব পেজ তৈরি করে বা কমপ্লিট ওয়েব লিঙ্ক তৈরি করে। মানে আমি সংজ্ঞাটা আবার বলি, যে কাঠামোতে পেজ সমূহ হোম পেজের সাথে সাবসেকশন পেজের সমূহ বিভিন্ন লেয়ারে সংযুক্ত থাকে তাকে বলা হবে ট্রি কাঠামো অবলিক মেনু কাঠামো অবলিক হায়ারার্কিক্যাল কাঠামো। প্রথমে আসি ট্রি দিয়ে কেন নামকরণ করা হলো। ট্রির যেমন একটা তোমার ব্রাঞ্চ স্ট্রাকচার থাকে, অর্থাৎ তার যে মূল যে রুট বা মূল থেকে শাখা প্রশাখা বের হয়, তো এটা হচ্ছে আমাদের মূল, সেখান থেকে ব্রাঞ্চ বের হয়েছে, এই জন্য এটা নামকরণ করা হয়েছে ট্রি। আর মেনু বলতে মনে করো এটা হচ্ছে আমাদের মেইন মেনু, সেখান থেকে সাব মেনু। যেমন আমি যদি বলি যে ধরো নাও টি হচ্ছে আমাদের মেনু, এখন টি থেকে সাব মেনু হলো ব্ল্যাক টি, আবার হলো তোমার ব্ল্যাক টি, তারপর দেখলাম গ্রিন টি। তাহলে এগুলো কি সাব মেনু হচ্ছে না? অর্থাৎ জি স্যার। একটা মেনু থেকে সাব মেনু হলো। আবার যদি বলি যে ব্ল্যাক টির ভিতরে, ব্ল্যাক টির মধ্যে আমি আবার 3টা মেনু তৈরি করলাম। ব্ল্যাক টির ভিতরে আমি বললাম যে হট ব্ল্যাক টি বা কোল্ড ব্ল্যাক টি, অথবা আমি বললাম মডারেট
হট ব্ল্যাক টি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু ইচ্ছা মতো সাবমেনু তৈরি করতে পারি। তাহলে সাবমেনু গুলার কাজটা কি? সাবমেনু গুলার কাজটা হচ্ছে তোমার বিভিন্ন ভাবে বিভিন্ন লেয়ারে সংযুক্ত করে দেওয়া। তাহলে তুমি সাবমেনু গুলা বুঝতে পারলা, বা মেনু বা সাবমেনু। এরপরে আসি আমাদের পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন বংশ পরম্পরায় যে সাম্রাজ্যবাদ বা বিভিন্ন রাজারা যখন তাদের বংশ উত্তরাধিকার সূত্রে তাদের একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যখন তাদের এই যে পদবিটা প্রথমে ছিল, এটা মনে করো বড় রাজা, বড় রাজার পর এটা হলো আবার তার দুই ছেলে, সেটা হলো রাজা, তার আবার প্রত্যেকের হলো দুইটা করে ছেলে, তারা আবার রাজা। এটা দ্বারা বোঝায় হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে একটা নির্দিষ্ট বংশ পর্যায়ক্রমিক ভাবে চলে আসা, এটাকে বলা হয় হায়ারার্কি। সাধারণত এই টার্মটা বিভিন্ন সাম্রাজ্যের সম্রাটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে আমি ছিলাম রাজা, আমার ছেলে হবে রাজা, আমি ছিলাম সম্রাট, আমার ছেলে হবে সম্রাট, তার ছেলে হবে সম্রাট, এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে। তাহলে এটাকে বলা হয় হায়ারার্কি। তাহলে তিনটা শব্দের মিনিং কি বুঝতে পারলাম? জি স্যার, বুঝছি স্যার। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা আমি কিভাবে এখন তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি। আমি আমার পূর্বে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আমিও অনেক কাজ করেছি। তার ভিতরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো তোমার ঢাকা বিএফ শাইনের ওয়েবসাইট, অর্থাৎ বিএফএসডি বা বিএফ শাইন কলেজ ঢাকা। তো আমি এই ওয়েবসাইটটা অনেকদিন ধরে আমি দেখছি, প্লাস আমি শমশেরনগর বিএফ শাইনের ওয়েবসাইট দেখছি। শমশেরনগর বিএফ সাইডের আমি ইসলাম ওয়েব অ্যাডমিন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমি ওই ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেটা আমি দেখাচ্ছি। সেখানে প্রথম হোম পেজের সাথে তোমার সাবসেকশন পেজগুলো কিভাবে লিঙ্ক আপ আছে সেটা দেখাচ্ছি। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা কাঠামো তোমাকে দেখাবো, যে কাঠামোটা মূলত ট্রি কাঠামোর অংশ। যেমন আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম যে পেজটি ছিল সেখানে আমি বলেছিলাম সেটা একটা লিনিয়ার স্ট্রাকচার বা লিনিয়ার কাঠামো। যেমন এখানে প্রথমে দেখা যাচ্ছে বিএফ শাইন কলেজ আর ঢাকা লেখাটা দিয়েছে পরে, তাদের টোটাল যে থিম যেটা আছে। এরপরে হচ্ছে তাদের এখানে মার্কিউটা ইউজ করেছে, মার্কিউর মাধ্যমে ডান থেকে বাম দিকে লেখাগুলো স্ক্রলিং করছে। এরপরে মনে হয় 50 ইয়ার্স বা পূর্তি উপলক্ষে তারা কিছু অনুষ্ঠান করছিল। এখন আসি আমাদের ট্রি স্ট্রাকচার কোনটা, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা দেখো, আমাদের যে উপরের যেটা মেনুগুলো আছে, এই মেনুগুলো দেখতে পাচ্ছ, যে একাডেমিক, অ্যাডমিশন, রুলস, অ্যাক্টিভিটিস, ইভেন্টস, অ্যাচিভমেন্টস, দেখতে পাচ্ছ কি এগুলা? জি স্যার। ওকে, তো প্রথমে আসি, আমাদের এখানে লেখা আছে একাডেমিক। তো আমি একাডেমিকে ঠিক মাউসের পয়েন্টার নিয়ে যাওয়ার পরে আমার নিচে লেখা আসলো কারিকুলাম, দেন একাডেমিক ক্যালেন্ডার, দেন স্কুল। আমি যখন স্কুলের উপরে পয়েন্টার নিয়ে আসলাম তখন সেখান থেকে আবার লিঙ্ক বের হলো, লিস্ট অফ সেকশন, রেজাল্ট। এই যে আমি একটা হোম পেজের একটা মেনু থেকে ভিন্ন ভিন্ন মেনুতে গমন করছি, এটাকে বলা হয় মেনু স্ট্রাকচার। কি বলা হবে? মেনু স্ট্রাকচার বা ট্রি স্ট্রাকচার। অর্থাৎ এটা যদি আমাদের মূল কাঠামো হয়, সেখান থেকে দেখো অনেকগুলো ব্রাঞ্চ বের হচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। যেমন এখানে অ্যাচিভমেন্ট, সেখানে পাবলিক এক্সাম, পাবলিক এক্সামে যাওয়ার পরে আবার আসছে কি পিস, ইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি। তাহলে এইগুলা সবগুলা কি, সবগুলা হচ্ছে তোমার একটা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চের তৈরি হচ্ছে। এর জন্য এটাকে বলা হয় ট্রি স্ট্রাকচার বা মেনু স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। আর এটা সাধারণত তোমার বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। তাহলে ট্রি কাঠামোর সংজ্ঞাটাকে ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। সংজ্ঞা, তাহলে সংজ্ঞাটা বলো তো কি হবে ট্রি কাঠামোর সংজ্ঞা? স্যার হচ্ছে যে
যে যে কাঠামোতে হচ্ছে কোন একটা হোম পেজ থেকে হচ্ছে বা কোন একটা মূল পেজ থেকে হচ্ছে বিভিন্ন হচ্ছে তার হচ্ছে যে মানে সাব পেজে হচ্ছে স্থানান্তরিত স্থানান্তর স্থানান্তরিত হওয়া যায়, তাকে হচ্ছে ট্রি বা মেনু বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে, এরকম না স্যার? হ্যাঁ, গুড। তো ট্রি কাঠামোটা হচ্ছে, আমি ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি, লিখে নাও। জি স্যার। আচ্ছা, ওকে। ফন্টগুলো মনে হয় ভেঙে গেছে। আচ্ছা, ফন্টগুলো এখানে ভেঙে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে, সরি। আচ্ছা, পড়তে পারছো কি, কি লেখা আছে? জি স্যার। হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামোগুলোর মধ্যে ট্রি কাঠামো সব থেকে জনপ্রিয়, এবং বলছে এই কাঠামোতে হোম পেজ থাকে এবং অন্যান্য পেজের হোম পেজের সাথে যুক্ত থাকে, এদেরকে সাব পেজ বলে। সাব পেজ গুলোর সাথে আরো অন্যান্য পেজে যুক্ত থাকে। কাঠামোটি দেখতে ট্রি এর মতো বলে এই কাঠামোকে ট্রি কাঠামো বলে। এই ধরনের কাঠামোতে হোম পেজের পেজে মেনু বা সাব মেনু তৈরি করা থাকে। যেখানে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে আমাদের সাব মেনু গুলা তৈরি করা থাকে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে। এরপরের যে স্ট্রাকচার, তার নামটা লিখে নাও। এরপরের যে কাঠামো, এরপরের কাঠামোর নামটা হচ্ছে, কি নাম বললাম? ওয়েব লিঙ্ক বা কি বলেছি বলো তো? ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। হ্যাঁ, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। তাহলে আমরা এখন 3 নাম্বারটা দেখে আসি। আমাদের 3 নাম্বার কাঠামোর নামটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। আমি এখানে লিখে দিচ্ছি। স্যার আগের কাঠামোটার একটু সংজ্ঞাটা একটু লিখে নিতে দিবেন? আচ্ছা, আগের কাঠামোর সংখ্যাটা একটু বড় হয়ে গেছে, আমি আমার মতো করে বললি, লিখে নাও। জি স্যার। দেখো, যে কাঠামোতে পেজ সমূহ মেইন পেজের সাথে বা হোম পেজের সাথে বিভিন্ন শাখা প্রশাখার নাই, বিভিন্ন শাখা প্রশাখার নাই বিভিন্ন লেয়ারে সংযুক্ত থাকে। যে কাঠামোতে হোম পেজের সাথে বা মেইন পেজের সাথে অন্যান্য সাবসেকশনের পেজ সমূহ বিভিন্ন লেয়ারে শাখা প্রশাখার নাই সংযুক্ত থাকে, তাকে ট্রি কাঠামো বা মেনু কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। স্যার হোম পেজের সাথে তারপরে কি বললেন? যে কাঠামোতে হোম পেজের সাথে সাবসেকশন পেজ, এখানে দেখো লেখা আছে না সাব পেজ, দেখতে পাচ্ছ লেখা সাব পেজ? জি স্যার। তাহলে যে কাঠামোতে হোম পেজের সাথে সাবসেকশন পেজ সমূহ বিভিন্ন লেয়ারে শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে, তাকে ট্রি কাঠামো, ট্রি অবলিক মেনু অবলিক হায়ারার্কিক্যাল কাঠামো বলে। দেখছো? স্যার একটু স্যার। স্যার যে কাঠামোতে হোম পেজের সাথে সাবসেকশন পেজ সমূহ বিভিন্ন লেয়ারের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে, এটা না স্যার? হ্যাঁ, লেখা শেষ হলে বলো। জি স্যার। আচ্ছা, জি এরপরে স্যার আমরা হয়েছে স্যার। আসি, হয়েছে কি? আচ্ছা, জি স্যার এরপরে লেখা আমরা হয়েছে। এরপরে আমরা আসি ওয়েব লিঙ্ক কাঠামো। কি কাঠামো?
ওয়েব লিংক কাঠামো। ওয়েব লিংক কাঠামো। আচ্ছা, ওয়েব লিংক কাঠামো দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো ওয়েব লিংক কাঠামোটা কি দেখে নাও। ওয়েব লিংক কাঠামো হচ্ছে যে তোমার হোম পেজের সাথে অন্যান্য পেজের ডাইরেক্ট লিংক আপ থাকবে। হোম পেজের সাথে অন্যান্য পেজে কি থাকবে? ডাইরেক্ট লিংক আপ থাকবে। অর্থাৎ এখানে তোমার প্রত্যেকটা পেজ তো নিজেদের মধ্যে লিংক আপ থাকবেই, আবার হোম পেজের সাথে অন্যান্য পেজে ডাইরেক্ট লিংক আপ থাকবে। তো কি লেখা আছে সংজ্ঞাটা পড়ো তো, কি লেখা আছে? স্যার, এই কাঠামোতে প্রতিটি ওয়েব পেজ অপর সবগুলো বা সর্বাধিক পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকে। তারপরে কি অর্থাৎ লেখা আছে? একটি হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজে যুক্ত থাকে, তেমনি প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথেও সংযুক্ত থাকে। এই কাঠামোতে ফ্রেম ব্যবহার করা হয় যাতে ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিংক মেনু আকারে উপস্থাপন করা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিংক সিলেক্ট করলে ওই পেজটি বড় ফ্রেমের মধ্যে দেখায়। আচ্ছা, এবার আমি এটা ডিজাইন করে ফেলি কিভাবে আমরা ওয়েব লিংক কাঠামো তৈরি করতে পারি। আমি এখানে একটা ইমেজ সেভ করে দিলাম। আচ্ছা, এখানে টোটাল পেজ কয়টা? স্যার 5টা। 5টা। এর ভিতরে আমাদের মেইন পেজ কোনটা হবে? স্যার হচ্ছে থার্ড পেজ নাম্বার 3 না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। তাহলে আমরা 3 নাম্বার পেজটা হচ্ছে আমাদের হোম পেজ বা মেইন পেজ। এখানে লিখলাম হচ্ছে এইচপি অবলিক, এটা হতে পারে হোম পেজ অথবা কি বললাম মেইন পেজ। তুমি যদি বলো এইচপি দিয়ে লিখতে পারো অথবা এখানে ভিতরে এমপি দিয়ে লিখতে পারো, অর্থাৎ মেইন পেজ। হোম পেজের সাথে অন্যান্য পেজের তোমার সংযোগ থাকবে সরাসরি, এই যে একদম ডিরেক্ট কানেকশন। আমি যখন তোমাদের ট্রি স্ট্রাকচার দেখিয়েছিলাম সেখানে কি বলেছিলাম যে সবগুলা ডিরেক্ট সংযোগ থাকে? জি স্যার। না, দেখো ট্রি স্ট্রাকচার দেখে নাও। আমি যদি ঠিক এই পেজে নাম্বারিং করি, এটা মনে করো 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ। আমি কি 3 নাম্বারের সাথে কি আমার 1 নাম্বার পেজের ডাইরেক্ট সংযোগ দেওয়া আছে? না স্যার। ও আচ্ছা স্যার, জি স্যার। না স্যার, এটা কিন্তু ভায়া হয়ে আসতে হবে, বিভিন্ন লেয়ার হয়ে আসতে হবে। কিন্তু তুমি এখন দেখো ওয়েব লিংক কাঠামো যেটা আছে, ওয়েব লিংক কাঠামোতে তোমার কি হলো? ওয়েব লিংক কাঠামোতে তোমার মেইন পেজ থেকে অন্যান্য পেজে ডিরেক্ট দাঁড়াতে পারছো না? জি স্যার। তার মানে তুমি মেইন পেজে আসো, মেইন পেজে থাকা অবস্থায় তুমি যখন অন্য পেজে ক্লিক করলা, তার মানে মনে রাখতে হবে অন্য পেজের সাথে মেইন পেজের একদম সরাসরি সংযোগ দেওয়া আছে। আবার তুমি অন্যান্য পেজ থেকে তুমি ভিন্ন ভিন্ন পেজের সাথে আবার লিংক আপের মাধ্যমে দাঁড়াতে পারছো। তাহলে এটা মূলত হচ্ছে ওয়েব লিংক বা নেটওয়ার্ক স্ট্রাকচার অনেক সময় বলে। অর্থাৎ এটা হচ্ছে মূলত ওই যে ওয়ান কাইন্ড অফ কানেকশন থ্রু অল পেজেস with the main pages, and also the pages are connected with one another or is other directly or via home page. এটা তো এমনও হতে পারে যে মনে করো 1 নাম্বার পেজের সাথে 5 নাম্বার পেজের ডিরেক্ট কানেকশন হতে পারে না? জি স্যার। আমি 1 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজে যাব, আমার সেখানে হোম পেজে যাওয়ার প্রয়োজন নাই, কারণ সংজ্ঞায় বলা হয়েছে যে অবকাঠামোতে পেজগুলা হোম পেজের সাথে সরাসরি সংযোগ থাকে, ইভেন পেজ সমূহ নিজেদের মধ্যে সংযোগ থাকে। যেমন এখানে 1 নাম্বার পেজ কানেকশন আছে 4 নাম্বারের সাথে, 1 নাম্বার পেজ ডিরেক্ট কানেকশন দেওয়া আছে 2 নাম্বারের সাথে, 1 নাম্বার পেজ ডিরেক্ট কানেকশন কিন্তু 5 নাম্বারের সাথে দেখানো নাই, আছে? না স্যার। আমি যদি এটাকে মুছে ফেলি, তখন দেখো 1 নাম্বার পেজের ভায়া হয়ে দেওয়া আছে 3 এর সাথে, তাই না? তাহলে এই কাঠামোটা একটু চেঞ্জ করতে হবে, মানে ড্রয়িংটা সেটা হলো যে যখন আমরা ড্রয়িং করব তখন আমরা এটার সাথে সরাসরি আবার একটা কানেকশন লাইন তৈরি করব, অর্থাৎ 1 নাম্বারের সাথেও আমাদের কানেকশন লাইন তৈরি করতে হবে। মনে রাখবা যে 1 নাম্বার পেজের সাথে অন্যান্য পেজেরও কি হয়, লিংক আপ করা যাবে। ক্লিয়ার? অর্থাৎ তুমি সরাসরি এক থেকে কানেকশন লাইন তৈরি করে দাও। 1 থেকে কার সাথে বলো তো?
স্যার হচ্ছে যে 5-এর 5-এর সাথে স্যার। তাহলে 1 থেকে 5-এর কানেকশন লাইন তৈরি হতে পারে, আবার এমনও হতে পারে যে তোমার 2 থেকে 4-এর হতে পারে না, তুমি এখান থেকে 2 থেকে 4 লাইন তৈরি করে দাও। অর্থাৎ একেবারে ডিরেক্ট কানেকশন লাইন তৈরি হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকবে। তাহলে সংখ্যাটা হচ্ছে এমন, এই কাঠামোতে যে কাঠামোতে ওয়েব পেজ সমূহ হোম পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকবে এবং এমনকি পেজ সমূহ নিজেদের মধ্যে সংযুক্ত থাকবে তাকে বলা হবে ওয়েব লিংক কাঠামো অথবা নেটওয়ার্ক কাঠামো। এখন কি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। স্যার একটু চিত্রটা একটু ইয়ে করুন। চিত্র ডিজাইন করে নাও। জি স্যার। স্যার ডেফিনেশনটা আরেকবার একটু বলবেন? যে কাঠামোতে পেজ সমূহ হোম পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকবে এবং পেজ সমূহ নিজেদের মধ্যেও সংযুক্ত থেকে নেটওয়ার্ক তৈরি করবে এবং পেজ সমূহ সংযুক্ত থেকে নিজেদের মধ্যেও নেটওয়ার্ক তৈরি করবে তাকে কি বলা হবে বলো? স্যার হচ্ছে যে নেটওয়ার্ক কাঠামো। তাকে বলা হবে নেটওয়ার্ক নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। আচ্ছা, আমাদের আরেকটা মনে হয় বাকি আছে, আমি দ্রুত শেষ করি। আমাদের লাস্ট কাঠামোর নাম কি ছিল? স্যার হাইব্রিড কাঠামো। হাইব্রিড কাঠামো। এখন আমরা দেখবো হাইব্রিড কাঠামো। তো হাইব্রিড শব্দের অর্থটা কি? সংকর বা মিশ্র, তাই না? জি স্যার। হাইব্রিড মানে কি বলেছিলাম? সংকর বা মিশ্র কাঠামো। তাহলে আমরা এখন হাইব্রিডটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমাদের 4 নম্বর কাঠামোর নাম লিখে নাও, হাইব্রিড কাঠামো। লিখে নিছো? স্যার লিখতেছি। সরি, সমস্যা। জি স্যার লিখছি স্যার। প্রশ্ন হচ্ছে হাইব্রিড কাঠামোটা আসলে কি? হাইব্রিড কাঠামোটা হচ্ছে, হাইব্রিড মানে বোঝায় হলো যে সংকর বা মিশ্র, অর্থাৎ সবগুলা মনে করে একসাথে কম্বাইন থাকবে। হ্যাঁ, মানে কম্বাইন করে যে কাঠামো তৈরি করা হয় সেই কাঠামোটাকে বলা হয় তোমার হাইব্রিড কাঠামো। তো আমি এখানে ডেফিনিশনটা লিখে দিচ্ছি, লিখে দাও। যে কাঠামোতে ভিন্ন ভিন্ন পেজের, যে কাঠামোতে ভিন্ন ভিন্ন কাঠামোর সমন্বয় করে একটা সমন্বিত কাঠামো তৈরি করা হয় বা একটা কম্বিনেশনাল কাঠামো তৈরি করা হয় তাকে হাইব্রিড কাঠামো বলে। যেমন এখানে আমি যেটা লিখে দিয়েছি দেখতে পাচ্ছ। আরেকবার একটু বলবেন ভিন্ন ভিন্ন পেজের? আচ্ছা, তুমি এখান থেকে দেখে নাও। জি স্যার। দেখতে পাচ্ছ লেখাটা? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আমি একটু ছোট করে দিই। স্যার এটা যদি এভাবে লিখি যে কাঠামোতে ভিন্ন ভিন্ন পেজের কাঠামো একটি ওয়েব পেজের দ্বারা হচ্ছে একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাহলে হবে না? হ্যাঁ, হবে।
এখানে লেখা আছে যখন একটি ওয়েবসাইটের পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে, একাধিক ভিন্ন কাঠামো দ্বারা অর্থাৎ এখানে তোমার অনেক ধরনের কম্বিনেশন চলে আসতে পারে, সেগুলা এই অনেকগুলো কম্বিনেশনের জন্য সেটাকে বলা হচ্ছে হাইব্রিড কাঠামো। বর্তমানে পৃথিবীর সবগুলো ওয়েবসাইটে হাইব্রিড কাঠামো দিয়ে ডিজাইন করা হয়, কারণ শুধুমাত্র একটা একক স্ট্রাকচার দিয়ে ডিজাইন করলে ওয়েবসাইটটা খুব বেশি দেখতে মানে তোমার মানানসই হবে না। যেমন আমি যদি বলি যে ধরে নাও, আমি যদি কল্পনা করি যে ঠিক আমি একটা ওয়েবসাইট তোমাদের দেখাচ্ছি, এই ওয়েবসাইটটা দেখো, আদমদী কলেজের ওয়েবসাইটটা, এটা কি অনলি লিনিয়ার কাঠামো? আমি যদি বলি যে এখানে এই যে শুধুমাত্র নেক্সট ফরওয়ার্ড নাম্বারিং পেজ নাম্বার 1 to 36 নেক্সট, শুধুমাত্র এটা দেখেও আমি বলতে পারবো যে এটা কি লিনিয়ার কাঠামো? এটা হচ্ছে শুধুমাত্র একটা অংশ, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র একটা অংশ বুঝতে পারলাম, লিনিয়ার অংশ, কিন্তু এর ভিতরেও কিন্তু আমাদের মেনু বা সাব মেনু আছে। কিভাবে দেখো, আমি যখন ঠিক অ্যাট এ গ্লেন্সে আমার মাউসের পয়েন্টে নিয়ে যাচ্ছি, সেখান থেকে কি সাব মেনু বের হচ্ছে না? জি স্যার। এগুলা কি সাব মেনু বের হচ্ছে না, হচ্ছে কিনা? জি স্যার। হচ্ছে। আচ্ছা, আমি এই সাব মেনু পেজের মধ্যে আমি ধরে নাও আমি এই সাব মেনু থেকে আমি জাস্ট একটা জায়গায় যাব, সেটা হচ্ছে টিচার্স ইনফরমেশন। আমি এখানে ক্লিক করব, ভালো করে একটা মনোযোগ দাও। আমি টিচার ইনফরমেশনে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই পেজটা এখন উপরে রানিং হচ্ছে, লোড হচ্ছে। ওকে, তাহলে আমি কিন্তু টিচার্স ইনফরমেশনে ক্লিক করার পরে যে আমার একটা পেজ এখানে চলে আসছে, সেই পেজের মধ্যে আবার দেখো সেই হোম পেজের যে মেনুগুলো আছে সেগুলো আবার চলে আসছে, তাই না? তার মানে দেখো টিচার্স ইনফরমেশন পেজের সাথে অলরেডি কিন্তু হোম পেজের লিংক আপ করা আছে। এখন লেখা আছে টিচার্স ইনফরমেশন, ক্লিক বেরো দ্য লিঙ্ক ফর টিচার্স ইনফরমেশন, এখানে টিচার্স লিস্ট পার্মানেন্ট এন্ড টেম্পোরারি, এখানে ক্লিক করলাম। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি এখন যে পেজে আছি এই পেজটা হচ্ছে তোমার ওয়েব লিঙ্ক কাঠামো। কারণটা কি? কারণটা হচ্ছে আমি যখন টিচার্স ইনফরমেশনে ক্লিক করলাম, ক্লিক করলে ওইটা অলরেডি হোম পেজের সাথে লিঙ্ক আপ কন্টেন্ট হিসেবে শো করছে। ভালো করে লক্ষ্য করো, এটা ছিল হচ্ছে আমার আগের পেজ, আর এখানে আমাদের টিচার্স ইনফরমেশনের অলরেডি একটা নির্দিষ্ট লিঙ্ক আপ চলে আসছে। এই যে এখানে সবগুলো শিক্ষকের নাম দেওয়া আছে, আর নিচে আমাদের সবগুলো স্যারের মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা অনেক সময় মোবাইলে ফোন টোন করো যে স্যার অন্যান্য স্যারের মোবাইল নাম্বারটা কোথায় পাবো, তো তোমরা সহজেই কিন্তু ওয়েবসাইট থেকে গেলে আমাদের সবগুলা স্যারের মানে ফোন নাম্বার পেয়ে যাবা। যেমন এখানে 1 নাম্বার থেকে শুরু করে মোটামুটি দেখো সব স্যারেরই নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা পাওয়ার নিয়মটা হচ্ছে একটা নির্দিষ্ট তোমার লিঙ্কে জয়েন করতে হবে। সেটা কোন লিঙ্ক? সেটা হলো টিচার্স ইনফরমেশন লিঙ্কে জয়েন করতে হবে। এরপর তুমি এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারো। যেমন এখানে আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে এই পেজটা এখন ডাউনলোড হবে। তো আমি এটাকে এখন সেভ করে রাখতে পারি। আমি ডেস্কটপে সেভ করলাম, মোবাইল নাম্বার অফ টিচার্স, ওকে, এটা অলরেডি সেভ হয়ে গেল। দেখো বাম সাইডে ডাউনলোড হয়ে গেল। এটা আমার বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি ক্লিক করছি আমার হোম পেজের ভিতরে যে কোনো একটা লিঙ্কে, কিন্তু ওইটা হোম পেজ সহকারে আমার কিন্তু পেজটা দেখাচ্ছে, তার মানে এটা একটা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। সো টোটালি এই ওয়েবসাইটটা একটা হাইব্রিড স্ট্রাকচারে তৈরি করা বা একটা কম্বিনেশন স্ট্রাকচারে তৈরি করা। যেমন তুমি যদি এখানে ক্লিক করো হচ্ছে স্টুডেন্ট পোর্টাল অথবা স্টুডেন্ট সাপোর্টে ক্লিক করো, ধরো নাও তুমি এখানে ক্লিক করছো হচ্ছে স্টুডেন্ট সাপোর্টে ক্লিক করলাম। আমি স্টুডেন্ট সাপোর্টে ক্লিক করলে দেখবা যে পেজটা আসবে, সেই পেজটা হলো হোম পেজের থিমটা নিয়ে আসবে। দেখো হোম পেজের থিম নিয়ে চলে আসছে না অলরেডি? জি স্যার। তার মানে কি অলরেডি হোম পেজের সাথে এই পেজের লিংক আপ আছে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে ওয়েব লিংক বা নেটওয়ার্ক স্ট্রাকচার। তার মানে আমি বলতে পারি যে আমাদের টোটাল আদমদী কলেজের ওয়েবসাইটটা হচ্ছে একটা হাইব্রিড স্ট্রাকচার। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো তো এখন? জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা যেটা পড়ছিলাম হাইব্রিড কাঠামো, সেখানে ফিরে যাচ্ছি। তাহলে পরীক্ষাতে যদি আসে হাইব্রিড কাঠামো, সেক্ষেত্রে একটা তোমার ডিজাইন করতে হবে। আমি একটা ডিজাইন দেখাই দিচ্ছি, ডিজাইনটা করে নাও।
দেখো এটা একটা হাইব্রিড কাঠামো। এটা একটা হাইব্রিড কাঠামোর অংশ কেন বলতো? স্যার কারণ হচ্ছে যে স্যার এখানে হচ্ছে যে সাব পেজ গুলা একটার একটার সাথে সংযুক্ত, আবার হচ্ছে এই সাব পেজ গুলা হোম পেজের সাথে হচ্ছে সংযুক্ত, এই কারণে স্যার। আচ্ছা, লাস্টের সাব পেজ গুলা কিন্তু তোমার লিনিয়ার কাঠামো। এই যে সাব পেজ সাব পেজ সাব পেজ সাব পেজ নিচের গুলা সবগুলা লিনিয়ার না? জি স্যার। আচ্ছা, এবার এই তিনটা পেজ আবার দেখো ওয়েব লিঙ্ক, এই তিনটাই যে আমি যদি জি তোমার স্যার। ড্রয়িং করে বুঝাই, এই তিনটা আবার ওয়েব লিঙ্ক কাঠামো। অর্থাৎ এটা হচ্ছে লিনিয়ার, আবার এই তিনটা হচ্ছে ওয়েব লিঙ্ক। জি স্যার। আবার এটা হচ্ছে কি কাঠামো? স্যার ট্রি। ট্রি কাঠামো। তাহলে এই যে একাধিক কম্বিনেশন করে দিলাম, এটার জন্য এটাকে বলা হবে হাইব্রিড বা মিশ্র বা কম্বিনেশন বা সংকর কাঠামো। এটাকে একত্রে আমরা বলবো। স্যার মানে হচ্ছে কি হাইব্রিড কাঠামোতে মানে সবগুলা কাঠামোই হচ্ছে সংযুক্ত থাকে এরকম না রাইট স্যার? রাইট, জি, এটাকে বলা হয় সংকর কাঠামো। কি কাঠামো? সংকর কাঠামো। বা এটাকে বলা হয় মিশ্র কাঠামো। কি বলা হবে? মিশ্র কাঠামো। ক্লিয়ার? জি স্যার। সো ওকে, আজকের মতো আমার ক্লাস একটু শেষ। এঁকে নি স্যার চিত্রটা। আচ্ছা, তাহলে আজকে আমরা ওয়েবসাইটের কাঠামো সম্পর্কিত মোটামুটি A to Z সম্পূর্ণ টপিকস পড়লাম। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা যেটা দেওয়া আছে এটা রেগুলার দেখতে থাকো। আর এই আমার চ্যানেলটা পাশাপাশি সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ আমার পরিকল্পনা অনুযায়ী আমি ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় 300+ আমি ভিডিও কন্টেন্ট আমি আপলোড দিব, যেখানে আমাদের আইসিটি এর টপ টু বটম সকল অধ্যায়ের সবগুলো টপিকস আমার ওয়েবসাইটে, আমার ইউটিউব চ্যানেলে গেলে তুমি পেয়ে যাবা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আজকের মতো আমার এই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।